আশা করি আমাদের এই যে সাংবিধানিক মারপ্যাচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার, নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় স্পিকার, আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। এনি এটা বলতেই পারেন না, আপনি বলেন। মাননীয় সদস্য আপনি বসুন দয়া করে। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ মাননীয় সদস্য। নেতা কর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবটি এখন উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি গতানুগতিক কোনো সংসদ নয়। এই সংসদ বিশেষ একটা প্রেক্ষাপটে গঠিত হয়েছে। আমরা সকলেই এখানে আজকে যারা আছি কম বেশি 15.5 বৎসর একটি স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম, এবং আমার ধারণা জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি 2-1 পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান। তারা হয়তো দেশেই ছিলেন না, এই জন্য তাদেরকে জেলের ঠিকানা খুঁজতে হয়নি। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই সংসদ গঠিত হয়েছে। এটাও ঠিক 15.5 বছর ধারাবাহিকভাবে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনের কোনো সুফল আমরা হাতে তুলে নিতে পারিনি। মাননীয় সদস্য, আমি আন্তরিকভাবে দুঃখিত। বিধি অনুযায়ী লিখিত বিবৃতিটা পড়ে শোনানোর কথা। আমি যাচ্ছি, 1 মিনিট মাননীয়, আমি যাচ্ছি। আমরা জেলে ছিলাম, আমাদেরকে জেলে রেখেই একটা আমিডামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের তরুণ যুব সমাজের একটা দাবিকে অগ্রাহ্য অমান্য করার কারণে, গায়ের জোরে দমন করার পথ বেছে নেওয়ার কারণে তারা জীবন বাজি রেখে লড়াইয়ের ডাক দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। সেই আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত মজলুম মানবতা তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। আন্দোলন সফল হয়েছিল। সেই সফলতার প্রেক্ষাপটেই সময়ের ধারাবাহিকতায় আজকের এই সংসদ। এই সংসদ যে কারণে হয়েছে, এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি যে এই সংসদ ফেসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আবার যাতে ফেসিবাদ ফিরে না আসে, এই জন্যই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সর্বসম্মতিক্রমে সিগনেচার করে আমরা এখানে এসেছি। আমি এখন সেই বিবৃতিটি পড়ে শোনাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। বিষয়টি আমি 15 মার্চ 2026 তারিখে সংসদে উত্থাপন করি। মাননীয় স্পিকার এই ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করার জন্য আমাকে পরামর্শ দেন। মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে উপরোক্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। এমত অবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি, এবং যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোট সমূহ সম্মিলিতভাবে উক্ত সনদের স্বাক্ষর ও তাহা বাস্তবায়নের অঙ্গীকার করেন। বিগত 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন গণভোটও অনুষ্ঠিত হয়। প্রায় 70% ভোটে হা ভোট বিজয়ী হয়। জনগণ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 ও জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের পক্ষে তাদের রায় প্রদান করেন। গণভোটে হা ভোট নিরঙ্কুশ বিজয়ের ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ 2টি শপথ পাঠ করতে আইনানুগভাবে বাধ্য। বিএনপি নেতৃত্বাধীন জোটের মাননীয় সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেননি। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 77 জন মাননীয় সংসদ সদস্য পৃথকভাবে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ পাঠ করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংসদ নির্বাচনের ফল
ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের বিধান থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনো কাম্য নয়। এমতাবস্থায় জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী মহোদয়। স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়টি মুলতবি প্রস্তাব আকারে আনা হয়েছে মাননীয় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে, আমি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রস্তাবনা মনে করছি। এ বিষয়টি আলোচনার দাবি রাখে, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন, যে কারণে মাননীয় বিরোধী দল নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই সাবজেক্টের উপর আলোচনা করতে গেলে প্রত্যেক সংসদ সদস্য টেবিলের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। কারণ আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন, সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়া প্রয়োজন। এটা আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন, সেদিন আমরা এটা আলোচনা করতে চাই। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় আইনমন্ত্রী অত্যন্ত সহৃদয় ব্যক্তি। তিনি এক কথায় সব রাজি হয়ে গেছেন। আলোচনা নির্ধারণ করেন, সময় নির্ধারণ করেন, হবস লবস রসুর বই বাইর করেন, সংবিধান, জুলাই জাতীয় সনদ এবং সংস্কার বাস্তবায়ন আদেশ সবকিছু দেন, তারপরে ডিবেট হবে, আলোচনা হবে। কিন্তু আমি একটু বিধিমানা লোক, আমি একটু বিধি অনুসারে কথা বলি। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডার হচ্ছে, প্রথমে মাননীয় স্পিকারকে অনুরোধ করেছিলাম সেদিন, যেদিন মাননীয় বিরোধী দলীয় নেতা এই একই বিষয়টা উত্থাপন করেছিলেন, যে ওনাকে নোটিশ দিতে বলেন। এটা নোটিশের প্রয়োজন আছে। বিধান হচ্ছে জন গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব, রুল 62। নোটিশে একটা কপি সৌভাগ্যক্রমে আমি পেয়েছি। এখানে মুলতবি প্রস্তাবের বিষয় লিখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে বিধি 68-এ যেতে হবে। দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। এবং সেখানে আপনি সময় পাবেন আধা ঘন্টা আলোচনার। এখন যদি আপনি সংশোধন করতে চান, সংশোধন করতে পারেন, নোটিশ আবার দিতেও বলতে পারেন। ইউ আর মাই লর্ড অফ দি হাউস, ইউ ক্যান ইন্টারপ্রিট। সেই হিসাবে যদি আপনি এখতিয়ার প্রয়োগ করেন, তাহলে উনি আবার নোটিশ প্রদান করতেও পারে, অথবা আপনি সংশোধিত আকারে নিতে পারেন। এখানে পার্লামেন্টের অনেক অফিসার্স আছেন, লেজিসলেটিভ উইং এর আছেন, আপনারা হয়তো এটা দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। মাননীয় স্পিকারের নোটিশটা দেয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68-এ, এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা, যদি আপনি প্লিজড হন। আর এখানে 62-তে যদি আপনি নোটিশটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি সময় দিতে পারবেন 2 ঘন্টা এবং 3 দিনের মধ্যে, যদি আপনি সম্মত হন। এবং বিরোধী দলের সদস্যের মধ্যে যদি 25 জন সেটা সমর্থন করে, সরকারি দলের সদস্যদের মধ্যে যদি কেউ আপত্তি না তুলে। এখন আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার, বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ফর্মুলেট করতেছি যে বিধিতে উনি নোটিশটা দিয়েছেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন, তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে, এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি দেখেন, কোনটা আপনি ডিসাইড করবেন, আপনার এখতিয়ার। মাই সেকেন্ড পয়েন্ট অফ অর্ডার, যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই।
এটা আপনি যদি ডিবেটের জন্য দিন নির্ধারণ করেন, আগামী কালকে করবেন না আগামী পরশু করবেন, 3 দিনের ভিতরে আপনি করতে পারেন, সেদিন আলোচনা হতে পারে। বিরোধী দলীয় এবং সরকার দলীয় কোন কোন সদস্যগণ বক্তব্য রাখবেন সেটা তখন দেখা যাবে। কিন্তু আমার এনাদার পয়েন্ট অফ অর্ডার সেটা হচ্ছে বিধি 63-তে আপনি দেখবেন যে এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। এটার প্রতিকার তো সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের মাধ্যমেই হবে। ইট ইজ নট সিম্পল ডিবেট। সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই সমস্ত বিষয়ে কোনো ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব সাধারণত হয়। ইট ইজ দ্য ট্রেডিশন অফ দি পার্লামেন্ট। হয় কি হয় না সেটা পরে, কিন্তু উত্থাপিত হয়। আমার জীবনে খুব কম দেখেছি আমি মুলতবি প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে বা উত্থাপিত হয়েছে বা আলোচিত হয়েছে। এখানে আমার ফেয়ার প্রপোজাল আছে। দিস ইজ মাই 4th পয়েন্ট অফ অর্ডার। আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমার বিরোধী দলের সদস্য কেউ কেউ সংস্কার করতে চান। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে অথবা রহিত হবে অথবা স্থগিত হবে অথবা সংশোধিত হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। পজিশন এবং অপোজিশন সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ। এইটা হচ্ছে সেই প্রস্তাব, জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সবাই রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো। এখন আমার প্রস্তাব হচ্ছে মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা কি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে ডিবেট করব নাকি করব না? আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন এবং যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই নোট অফ ডিসেন্ট গুলো সেই হিসাবে যাব, নাকি শুধুমাত্র আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইলো হ্যাঁ অথবা না বলেন নাকচ হয়ে গেল সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আপনি এখন ডিসাইড করতে পারেন মাননীয় স্পিকার, ইউ আর মাই লর্ড অফ দি হাউস। মাননীয় বিরোধী দলের নেতা, আমি বুঝতে পারছি না যে আলোচনা আপনি শুরু করেছেন কিনা। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। সব বিষয়ে আসবে। ধন্যবাদ। আমরা মাননীয় আইন মন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, পাশাপাশি মাননীয় বিরোধী দলের নেতা যিনি উত্থাপন করেছেন ওনার বক্তব্য শুনেছি। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘন্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা একটু দিন। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব আপনি মঙ্গলবারে, না আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো, লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন, আমরা উই আর কন্ডাক্টিং। বলেন। মাননীয় স্পিকার, মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না, যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ
অনুষ্ঠিত হচ্ছে, দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি দয়া সাথে করে আছি। বসুন। আমরা পরবর্তী কার্যসূচি, জি সবার দিকে তাকাচ্ছি, পরবর্তী কার্যসূচি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি আপনার আসনে বসুন মেহরবানি করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। আমরা দিনের পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আমাদের এই বিষয়টা সেটেলড হয়ে গেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন এবং ওনারা প্রস্তুত আছেন। উনি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি অফিসকে নির্দেশনা দিচ্ছি সেই বইগুলো অ্যাভেলেবল রাখার জন্য। আমরা দিনের পরবর্তী কার্যসূচি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কিত আনিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মেহেরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি আপনার আসনে মেহেরবানি করে বসুন, মেহেরবানি করে বসুন আপনি। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি জনাব খন্দকার মোহাম্মদ আবু আশফাক ঢাকা 1 আসনের নির্বাচিত প্রতিনিধিকে 8 মিনিট সময় বরাদ্দ করছি। মাননীয় চিফ হুইপ আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চিফ হুইপ খন্দকার আবু আশফাক সাহেবের বক্তব্য শেষ হোক, তারপরে বিবেচনা করব। খন্দকার আবু আশফাক সাহেব। আমাদের চিফ হুইপ সাহেব শেষ করুক, তারপর আমি বলি। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন আপনারা, দয়া করে। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন, দয়া করে বসুন। কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভার্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো, অনলি 1 মিনিট, অনলি 1 মিনিট। আমার বসতো ভাই 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, ওনারা হয়তো শুনেন নাই। একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই, এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি, আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাবে উনি সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি যদি ওনাকে 1 মিনিট কথা বলতে দেন, তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানে একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়। নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে প্রবলেম হয়ে যাবে মানুষ করে। এইটুকুই আমাদের আবেদন এবং এইটুকুই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটুকুই বলতে চেয়েছেন। আর জি আচ্ছা আচ্ছা, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘমেয়াদী থ্রেড বেয়ার ডিসকাশন করব এবং পরবর্তীতে যাতে সংবিধান সংশোধন করা যায় এমন পর্যায়ে আমরা যাব যে সবাই বিরোধী দল এবং সবাই আমরা যারা আছি এবং স্বতন্ত্র যারা আছেন, অন্য অন্য দলে আছেন, সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং আমাদের বিরোধী দলের নেতা রাইটলি বলেছেন যে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো আলোচনা চলে না। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু বক্তব্য এইটুকু যে ওইটা প্রস্তাবটা যেন সংশোধিত আকারে আসে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা দয়া করে অন করুন প্লিজ। আসলে রুলিং দেওয়ার পরে বাকি যারা কথা বলেছেন, আপনি যদি এজেন্ডা রিওপেন করতেন তাইলে বলতে পারতেন। আপনি তো রিওপেন করেন নাই, আপনি রুলিং এর জায়গায় আছেন। তো আমি অনুরোধ করব যে আপনি আজকে আপনার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে আপনি জাস্টিস করবেন, আপনি নিউট্রাল থাকবেন। এই দিক থেকে
আমাদের চিফ হুইপ বারবার চেষ্টা করছিল একটা কথা বলার, সে কিন্তু সুযোগ পাচ্ছে না। আপনি দেন, আবু আশফাক সাহেবকে দেওয়ার পরে ওনার কথাটা মেহরবানি করে শুনবেন, এটা আমার অনুরোধ। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ। স্পিকার, আমাদের বিরোধী দলীয় হুইপ কথা বলতে চাইছিলেন, সেই হুইপ কথা বলতে চাইছিলেন, ওনার পরে আমি কথা বলবো। বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে, কারণ আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম এবং আমরা আশা করি যে আপনি যখন ফ্লোর দিবেন সেখানে কোনো বৈষম্য করবেন না। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উনি মুলতবি প্রস্তাব পেশ করেছেন, সেই অনুযায়ী আপনার রুলিংও হয়েছে, কিন্তু সে বিষয়ে আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু তাদের বক্তব্য ব্যাখ্যা রেখেছেন সংক্ষিপ্ত সময়ে হলেও। তো সেই ব্যক্তিতে কিন্তু আমাদেরও কথা বলা থাকে, সেই সুযোগগুলো কিন্তু আমাদেরকেও দেওয়া উচিত মাননীয় স্পিকার। তো সে বিষয়ে আমি দুইটা কথা বলতে চাই। এখানে আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না যে দুইটা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এবং এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে, বসুন দয়া করে। জি চিফ হুইপ, আপনি জি, আপনার মাননীয় বক্তব্য স্পিকার, সমাপ্ত আপনাকে করেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট, যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে মাননীয় অসাংবিধানিক বলা চিফ হচ্ছে। হুইপ, আপনার এটা- স্পেসিফিক কিছু থাকলে বলেন, আর আমি না খুবই হলে specific ভাবে আপনাকে বলছি। ফ্লোর দেয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব না, এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে না, গেছে। না, ইনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এবং মাননীয় সংসদ আইনমন্ত্রী সদস্য আমাদেরকে জনাব হান্নান হজ মাসুদ, করতে বলেছেন, আপনি হজ, আপনার লজ, অসমাপ্ত বক্তব্য সমাপ্ত social শুরু করুন। contract নিয়ে আসতে বলেছেন, সেটার জন্য আমাদের সংবিধান। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনি আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটু 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 ধৈর্য ধরেন, মাননীয় ওনার বক্তব্যটা স্পিকার, শেষ হোক। আমি একটু বসেন, বক্তব্যটা আব্দুল শেষ হোক হান্নান ওনার। এখানে দাঁড়িয়েছি নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের প্রতিনিধি হয়ে কথা বলতে। আমি এসেছি। ওনার বক্তব্য 6 মিনিট। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট, এভাবে তো কথা বলতে পারবো না। মাননীয় স্পিকার, পাশাপাশি আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি। আমি এখানে দাঁড়িয়ে আপনারা যে জেনজির কথা বলেন, সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে আসছি। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই, তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি মাননীয় স্পিকার। আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? আমরা তো সেই নতুন বাংলাদেশ মাননীয় স্পিকার পাই নাই। 1973 সালে ভোট চুরি হয়েছে, আমরা দেখেছি তার পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য উনি অটল ভূমিকা রেখেছেন। উনি আমার দ্বীপ হাতিয়াতে 3 বার গিয়েছেন। আমি যেদিকে তাকিয়েছি, আমার এই বেড়িবাঁধ কে করে দিয়েছে? মেজর জিয়াউর রহমান। আমার এই খালকে খনন করে দিয়ে গেছে মেজর জিয়াউর রহমান। তারপরে এরশাদ এসেছে, বেগম জিয়া এসেছেন। বেগম জিয়া আমার হাতিয়াতে 3 থেকে 4 বার গিয়েছেন, কিন্তু তারপর আমার হাতিয়ার ওই অঞ্চলের নদী ভাঙ্গন রোধ হয় নাই। ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়িহীন ভাবে পড়ে আছে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি। আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে,
আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? রক্ত ঝরার পরে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে দয়া করে 3 থামুন। দিনের মাথায় মাননীয় সংসদ যখন সদস্য, আপনার 144 বক্তব্য ধারা অব্যাহত জারি ছিল, রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজে গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হাসিনা পতন হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব, আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয়ই দেখিয়ে দিবে, এর নিশ্চয়ই দেখিয়ে দিবে। আমি আমার সবচাইতে কম বয়সী প্রার্থী হিসাবে নিজের প্রার্থীটা জমা দিয়ে এলাকায় গিয়েছি প্রচারণা করতে, 3বার হামলা শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসাবে এলাকায় গিয়েছি, সেই জায়গায় আমার উপর হামলা করেছে, সরাসরি ভিডিওতে দেখা গিয়েছে। অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। তারা কারা? ওরা তো তারাই যাদের প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের রক্ত লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আপনারা যারা আপনাদের ভাইদের রক্ত জড়িয়েছে, খুন করেছে, খুনের মামলা আছে, তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক নেতাকে পাঠিয়েছে অস্ত্র সহ আমাদের লোকজনের উপর হামলা করতে। ভোটের দিন সকালবেলা থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে অস্ত্র দিয়ে মহড়া দিয়েছে। 30টা ভোট কেন্দ্রে এনসিপির প্রার্থী, বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী সহ কারো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এটার জন্য কি আমরা আমাদের রক্ত জড়িয়েছি? মাননীয় স্পিকার, ইলেকশনের একদিন পরে আমাকে আর 1 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার, 1টা মিনিট। মাননীয় স্পিকার, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন, এক নিরীহ নারী, ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগড়িতে ভোট দেওয়ার কারণে। 1 ঘন্টার মধ্যে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত শেষ করবেন, 1 মিনিট। মাননীয় স্পিকার, একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছে ওনাকে ধর্ষণ করা হয়েছে শাপলাগড়িতে ভোট দেওয়ার কারণে। সার্কেল এসপি 1 ঘন্টার মধ্যে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আজকে 42 দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই। মামলা নিতে 3 দিন দেরি হয়েছে। সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে, ভুক্তভোগী নারী জানে না তার তদন্ত রিপোর্ট কি এসেছে। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী সবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে, সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ মাননীয় সদস্য। নেতা কর্মীরা হত্যার শিকার হয়েছে, তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ মাননীয় সদস্য।